জনগণকে দেয়া বিএনপির ওয়াদা বাস্তবায়নে বাধা এলে প্রতিরোধের ঘোষণা তারেক রহমানের। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জামাত আমিরের। জনগণের পাশে দাঁড়ানো শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার সব তছনছ করে ফেলা হয়েছে। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে। বিএনপি দেরি করায় পিছিয়েছে জুলাই ঘোষণাপত্র প্রকাশ, বললেন উপদেষ্টা নাহিদ। সরকারে থেকে যুক্ত হবেন না নতুন দলে। বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটা সময় চাচ্ছে। গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী নির্বাচনে অংশ নিতে নতুন দল গঠনে প্রস্তুত শিক্ষার্থীরা। ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনুস। রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই তরুণদের। নারী অবমাননার একাধিক ঘটনায় সরকারের নিন্দা। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা। খেলোয়াড় ও নারী সাংবাদিককে বাধায় জড়িত অতি উৎসাহীরা, বলে ধর্ম উপদেষ্টা। বিশ্ববিদ্যালয় করার দাবিতে এবার গণ অনশনে তিতুমিরের শিক্ষার্থীরা। অপসারণ চান অধ্যক্ষের। রাজপথ না ছাড়ার ঘোষণা। সড়ক অবরোধে ভোগান্তিতে নগরবাসী। এবং আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাক্তির ইবাদত বন্দেগীতে মশগুল লাখো মুসল্লি। নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। জবাবদিহিতা ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে কোনো সমস্যারই সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে তিনি বলেছেন, জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়নে কেউ বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এদিকে আলাদা অনুষ্ঠানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। বলেছেন, নির্বাচনে মনোযোগ দিতে হবে এই অন্তর্বর্তী সরকারকে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাবে জনসম্পৃক্ততা বাড়াতে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মশালা করছে বিএনপি। যুক্তরাজ্য থেকে প্রতিদিনই ভার্চুয়ালি যুক্ত হয়ে সাধারণ মানুষের কাছে দল ও নিজের অবস্থান তুলে ধরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে খুলনা বিভাগের 4 জেলা কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার কর্মশালায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। এই ব্যাপারে কেউ বাধা হয়ে দাঁড়ালে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। এই হোক আমাদের প্রতিজ্ঞা। আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। একই দিন সকালে রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপির সিনিয়র 2 নেতা বলেন, গণহত্যার দায়ে বিচার হতে হবে আওয়ামী লীগের। সংকট কাটাতে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারা। গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ওর কাছে মানবতা, শিশু, কিশোর, নারী এর কোনো মূল্য নেই। ওর কাছে একটাই মূল্য, সেটা হচ্ছে বাংলার সিংহাসনটা তার চাই। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে শিশু কিশোরদের হত্যা করতে পারে। আর তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী। আপনি নিজের থেকে পদক্ষেপ যদি না নিতে পারেন, সেটি হবে দেশের জন্য, মানুষের জন্য দুঃখজনক ঘটনা। আমরা মনে করি বাংলাদেশ যে জালের মধ্যে, ষড়যন্ত্রের জালের মধ্যে
এখন আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হবে। সেই জাল ছিঁড়তে হলে কঠিন কঠোর রাজনৈতিক নেতৃত্ব দরকার। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আগামী দিনে দুর্নীতিবাজরা আবারও ক্ষমতায় যেন না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জয়পুরহাটের সার্কিট হাউস মাঠে দলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ভোটার তালিকা সংশোধন করে হালনাগাদ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল। বিস্তারিত রিপোর্টে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মেলনে জামায়াত আমির বলেন, আগামী দিনে দুর্নীতিবাজেরা আবারও ক্ষমতায় যেন না আসতে পারে সেজন্য সজাগ থাকতে হবে সবাইকে। অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে, তাই না? লুণ্ঠনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবিও জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন হয় 14 সালে, সেখানে মানুষ যায় না। নির্বাচন হয় 18 সালে, সেখানে নিশিরাতের নির্বাচন। নির্বাচন হয় 24 সালে, সেখানে হয় আমি আর মামু, আমি আর দামের নির্বাচন। মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার সব তছনছ করে ফেলা হয়েছে। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে। সম্মেলনে দ্রুত নতুন ভোটার তালিকা সংশোধন করে হালনাগাদ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম খান। নতুন ফ্রেশ ভোটার তালিকা করা ছাড়া সঠিক ভোটার তালিকা বানানো সম্ভব হবে না। অবিলম্বে নতুন ভোটার তালিকা করার প্রস্তুতি নিন। এর আগে দীর্ঘ 16 বছর পর কর্মী সম্মেলন হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ব্যানার ফেস্টুন হাতে সম্মেলনস্থলে আসেন দলীয় নেতাকর্মীরা। সময় সংবাদ, জয়পুরহাট। বিএনপি দেরি করায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ পিছিয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন সরকারের থেকে যুক্ত হবেন না নতুন দলে। বিকেলে তথ্য ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেছেন, ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। ফ্যাসিবাদের দোষরা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হাতে তা দমন করবে। গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেয়া হবে না বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। এখনও আমরা এটা ভাবি না, আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। তো এই আলাপটা আসছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো হয়। আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। সেটার আইনগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেছেন, এরই মধ্যে ছাত্ররা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যমের একটি পডকাস্টে এসব কথা বলেছেন তিনি। তবে দল গঠনের প্রক্রিয়ায় চ্যালেঞ্জ থাকতে পারে বলেও মনে করেন ডক্টর ইউনূস। যদিও তিনি বলেছেন তরুণরা প্রতিশ্রুতিবদ্ধ,
তাদের নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা নেই। রক্তের বিনিময়ে অর্জন তাদের রক্ষা করতে হবে, নয়তো সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন অন্যান্যের মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের অন্যতম শীর্ষ দুই ব্যবসায়ী গ্রুপ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে গ্রুপগুলোর প্রতিনিধিরা আগ্রহের ক্ষেত্রগুলো তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে এদিন জাপানি সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ব্যবসায়ী জেন্ট্রি বিচ। বাংলাদেশে তারা প্রতিষ্ঠানের বিদ্যমান ব্যবসা ও এর পরিসর বাড়ানোর আগ্রহের কথা জানান ডক্টর ইউনূসকে। হাইগ্রাউন্ড হোল্ডিংসের এই সহ প্রতিষ্ঠাতা জানান, বিনিয়োগের ক্ষেত্রগুলোর মধ্যে জ্বালানি, আবাসন, মহাকাশ ও প্রতিরক্ষায় গুরুত্ব দিতে চান তিনি। এ সময় দেশের উপকূলীয় এলাকায় গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জানান, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করছে তার সরকার। এদিন শীর্ষস্থানীয় তুর্কি ব্যবসায়ী গ্রুপ কোক হোল্ডিংস বাংলাদেশে কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে। বৈঠকে কোম্পানিটির টেকসই ইউনিটের প্রেসিডেন্ট ফাতিহ কামাল জানান, সিঙ্গার বেকোতে বিনিয়োগ করে এরই মধ্যে নারায়ণগঞ্জের ২৫০০-এ একটি কারখানা গড়ে তোলা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা শিচিনিও। প্রতিশ্রুতি দেন দেশটির সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার। জানান, বর্তমানে ৩৫০-টিরও বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করছে। তারা আরও বেশি বিনিয়োগে আগ্রহী উল্লেখ করেন রাষ্ট্রদূত। এ সময় অধ্যাপক ইউনূস জাপানকে ভালো বন্ধু ও উন্নয়ন অংশীদার উল্লেখ করে বলেন, সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। দেশের নারীদের অবমাননার একাধিক ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি সাংবাদিকদের বলেছেন, অতি উৎসাহী হয়ে কেউ তার অনুষ্ঠানে নারী সাংবাদিককে প্রবেশে বাধা দিয়ে থাকতে পারে। একই দিন বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কওমি উদ্যোক্তাদের আয়োজনে উদ্যোক্তা সম্মেলনে একজন নারী সাংবাদিককে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। দেশে নারীদের অবমাননা করে একের পর এক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। এদিকে বিভিন্ন স্থানে নারী খেলোয়াড়দের বাধা দেয়া ও নারী সাংবাদিকদের কাজ করতে না দেওয়ার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের জানান, অতি উৎসাহী কেউ তার অনুষ্ঠানে নারী সাংবাদিককে প্রবেশে বাধা দিয়ে থাকতে পারেন। এর সঙ্গে তার মন্ত্রণালয় ও আয়োজকরা জড়িত নয়। এই প্রসঙ্গ মাঝে মধ্যে উঠে, আজকে উঠছে যে নারী সাংবাদিকের প্রতি বৈষম্য করা হয়েছে। আমরা একটু অনেকে আমার কাছে জানতে চেয়েছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে এটা দেখা হবে। তৃতীয় কোনো পক্ষ অতি উৎসাহী হয়ে করতে পারে। ধর্ম মন্ত্রণালয়ে সবসময় নারী পুরুষ সাংবাদিক যারা আপনার পেশাগত দায়িত্ব পালন করবেন তাদের জন্য দরজা উন্মুক্ত। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে উপদেষ্টা পরিষদ ও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। ক্যাবিনেটে উনি বলছেন এটা অ্যাডমিনিস্ট্রেশন দেখবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চলে যাচ্ছে অন্য খবরে। গ্রেফতারি পরোয়ানার ১০৯ আসামির মধ্যে গ্রেফতার মাত্র ৩৫। জুলাই হত্যার আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেছেন, তারা তামাশা করতে বসেননি। আইজিপি, ডিএমপি কমিশনার যেই গাফিলতি করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিন আরেক মামলায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিশেষ ট্রাইব্যুনাল। আফজাল হোসেনের রিপোর্ট। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো হাজির করা হয় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। এই মামলায় পরোয়ানাভুক্ত আরও 4 আসামি এখনও পলাতক।
এ সময় একজন প্রসিকিউটর আদালতকে বলেন, পরোয়ানার আদেশ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছে পুলিশ। এমনকি ভুক্তভোগীরা গিয়ে আসামিদের দেখিয়ে দেওয়ার পরও আটক করা হচ্ছে না। আদালত প্রশ্ন করেন, 100-এরও বেশি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, গ্রেফতার কত? রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান মাত্র 35 জন। শুনানির এক পর্যায়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তোলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, যার গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আনতে প্রসিকিউশনকে বলেন ট্রাইব্যুনাল। সে সময় চেয়ারম্যান বলেন, আদালত তামাশা দেখতে বসেনি। আইজিপি, ডিএমপি কমিশনার গাফিলতি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল ক্ষোভ ছাড়লেও গণমাধ্যমের সামনে এসে মুখে কুলু পাটেন প্রসিকিউটররা। ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে কেন গ্রেপ্তার হয়নি এই বিষয়টা বলবো। সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় এখানে না। 3 জনের বিরুদ্ধে জারি হয়েছে এটা ঠিক, তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে এটা আপনাদেরকে বলবো না। এছাড়া মামলার তদন্তে তদন্ত সংস্থাকে তল্লাশি, জব্দ, নথি যাচাই করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। রাত 9টায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শিবলি কায়সার জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না হত্যার ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই মামলায় গত বছরের 27 অক্টোবর সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। এদিকে লালমনিরহাটেও 5 আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় 8টি মামলা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে 3,83,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন ও 42 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ 2 আসনের সংসদ সদস্য শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সাবেক এই সংসদ সদস্যের স্ত্রী সহ তার শ্বশুর শাশুড়ি ও 2 শ্যালকের নামেও অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এদিকে গাজীপুরে টিউলিপ টেরিটরি সহ শেখ রেহানা পরিবারের 4টি বাংলো বাড়ির সন্ধান পেয়ে সব সম্পদের বৈধতা খুঁজে দেখতে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। ময়মনসিংহের সাবেক এমপি এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেয়। এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এবার বেরিয়ে এলো ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের তথ্য। বৃহস্পতিবার ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, ক্ষমতায় থাকাকালীন 3,83,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 42 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। শরীফ আহমেদ, প্রাক্তন সংসদ সদস্য ময়মনসিংহ 2 ও সাবেক প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা, ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত 3,83,50,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ বুক দখলে রেখে এবং 42,68,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালীন তার স্ত্রী সহ শ্বশুর শাশুড়ি এমনকি 2 শ্যালকের নামে অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। জনাব শরীফ আহমেদের স্বার্থ সংশ্লিষ্ট তার স্ত্রী জনাব শেফালি বেগম, তার শ্বশুর জনাব গোলাম মুস্তফা, তার শাশুড়ি জনাব জাহানারা বেগম, তার শ্যালক মোহাম্মদ শাহ আলম এবং আরও একজন শ্যালক জনাব মোহাম্মদ শামীমের নামে বেনামে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে মর্মে তথ্য রয়েছে। এছাড়া তাদের ব্যাংক হিসাবসমূহে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া যায়। এদিকে গাজীপুরে একের পর এক রিসোর্ট ও বাগানবাড়ির সন্ধান মিলেছে শেখ রেহানা পরিবারের সদস্যদের নামে। টিউলিপ টেরিটরি সহ শেখ রেহানা পরিবারের 4টি বাংলো বাড়ি সহ এসব সম্পদের বৈধতা খুঁজে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুদক।
চট্টগ্রামের খাতুনগঞ্জে ইসলামী ব্যাংকের শাখা থেকে 852 কোটি টাকার অর্থ আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তার ছেলে সহ 51 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে এই মামলা করে সংস্থাটি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আম্বায়নের মধ্য দিয়ে শুরু হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের। ছোট ছোট দলে ভাগ হয়ে জিকির আসকারে ব্যস্ত সময় পার করছেন আগতরা। এদিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ময়দান। ইসলামী দাওয়াতি আম্বায়নের মধ্য দিয়ে পর্দা উঠল এবারের 58তম বিশ্ব ইজতেমার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতের প্রতি বছরের মতো এবারও অংশ নিয়েছেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মানুষ। ছোট ছোট দলে ভাগ হয়ে দিনী আলোচনা শুনছেন মুসল্লিরা। জিম্মাদারদের অধীনে খিত্তায় খিত্তায় চলছে দিনী দাওয়াতের কাজ পরিচালনার শিক্ষা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হবে 2 ধাপের, মোট 6 দিন। প্রথম 3 দিনে অংশ নেবেন 41 জেলা আর ঢাকার একাংশ। পরের 3 দিন 22 জেলা আর ঢাকার অবশিষ্টাংশ। এখানে ইসলাম সম্পর্কে জানার জন্য আসছি। আমাদের বিশ্ব ইজতেমা সফল হোক, আল্লাহর কাছে আমরা এই কামনা করি। চাওয়া পাওয়ার একমাত্র এই হলো আল্লাহ পাকের নৈকট্য পাওয়া। এখানে আসা মানে আমাদের ঈমান এবং আমালকে নবায়ন করা। সমস্ত দুনিয়ার মানুষের যদি ঈমান এবং আমাল শক্তিশালী হয়ে যায়, দুনিয়ার থেকে সমস্ত অপকর্ম পরিষ্কার হয়ে যাবে। সমস্ত উম্মতের উপরে আল্লাহ রাসূল এই জিম্মাদারি দিয়ে গেছে। এই জিম্মাদারি কাজের জন্য আমাদের এখানে আসা। ইজতেমা ময়দানের নিরাপত্তায় ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ছাড়াও অন্যান্য বছরের মতো ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবকে সফল করতে মূলধারার রাজনীতিতে প্রবেশ করতে হলে তাই করা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। একই সঙ্গে যেভাবেই হোক জুলাই ঘোষণাপত্র আদায় করে নেওয়া হবে বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বা JRA আয়োজিত সব লোকে কয় বেহাদ জুলাই বিপ্লব শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন আরিফ সোহেল। অন্যদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি বলেছেন, জুলাই বিপ্লবকে সংস্কৃতিতে অন্তর্ভুক্ত করতে হবে, তাহলেই জুলাই বিপ্লবকে উজ্জীবিত রাখা সম্ভব। অন্যান্য রাজনৈতিক দলকে পুরনো রাজনীতি ভুলে জুলাই কেন্দ্রিক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের ইচ্ছা হলো বিএনপিও নতুন রাজনীতি করুক জুলাইকে কেন্দ্র করে, জামাতও নতুন রাজনীতি করুক জুলাইকে কেন্দ্র করে। যদি আমাদেরকে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা, নতুন রাজনৈতিক ভবিষ্যতের জন্য মূলধারার পলিটিক্সে ঢুকতে হয়ও ঢুকবে, কিন্তু আমাদের একটা গ্রুপকে অবশ্যই রেভলিউশনারি চিন্তাটা মাথায় রেখে আলাদা থাকতে হবে, পার্লামেন্টারি পলিটিক্সের বাইরে থাকতে হবে। যদি এটা না হয় তাহলে জুলাইয়ের সেফগার্ডটা থাকবে না। আমরা তো রেভলিউশনারি গার্ড ওভাবে করতে পারি নাই, বিচারটা যেহেতু আমরা নিজেদের স্ট্রাকচার তৈরি করতে পারি নাই। জুলাই ঘোষণাপত্র আসার পরে আমাদের ওই ঘোষণাপত্রকে সংবিধান মেনে ফাংশন করতে হবে।